সুস্বাগতম আমাদের প্রিয় শ্রোতা বন্ধু। আজকে আপনাদের জন্য শুভময় রায়ের লেখা ভয়ঙ্কর সেই রাত গল্পটি নিয়ে এসেছি। আসুন তবে শুরু করা যাক। যে সময়ের গল্প বলছি তা আজ থেকে প্রায় 20 বছর আগের। তখনও আমাদের বর্ধমান জেলার অনেক গ্রামে বিদ্যুৎও আসেনি। আমার মামার বাড়ি দামোদর নদের ধারে। বেলু গ্রামেও তেমন আধুনিকতার ছোঁয়া আসেনি। তবে ছোটবেলা থেকে মামার বাড়ি যাবার একটা অন্যতম আকর্ষণ ছিল মামা দাদু। সম্পর্কে উনি মায়ের মেজ মামা, তাই আমার মামা দাদু। কলকাতায় চাকরি করতেন, বিয়ে করেননি, তাই আমার মামা বাড়িতেই চলে আসতেন ছুটি পেলেই। পরে চাকরি ছেড়ে তো পাকাপাকিভাবে বেড়ুগ্রামেই রয়ে গেলেন। সারাদিন মামাদের চাষের কাজের তদারকি করতেন। এই দাদুর ছিল অজস্র গল্পের সম্ভার। আমরা মামাতো মাস্তুতো ভাই বোনেরা দাদুকে ঘিরে থাকতাম। একবার এমনই এক গল্পের আসরে আবদার করলাম, দাদু আজ একটা ভূতের গল্প শুনবো। দাদু বলল, তোরা এখনকার ছেলে ভূতে বিশ্বাস করিস? আমি বললাম, খুব একটা করি না, কিন্তু ভয় একটা লাগে। দাদু বলল, বেশ, আজ তবে তোদের আমার নিজের অভিজ্ঞতার কথা বলবো, যা আজও আমার কাছে যেমন ভয়ের তেমনই বিস্ময়ের। দাদুর জবানিতেই গল্পে বলছি। তখন আমি অনেক দেরি করে প্রায় 4-5 মাস অন্তর বেড়ুগ্রামে আসতাম। তখন বেড়ুগ্রাম ছিল রীতিমতো বন জঙ্গলে ঘেরা। দিনের বেলাতেও শিয়াল ডাকত, রাতে অবস্থা আরও ভয়ঙ্কর। তার উপর সাপ খোপের ভয় তো ছিলই। সবচেয়ে বেশি অসুবিধা হতো বর্ষাকালে। খেয়াঘাটে মাঝিদের পাওয়া যেত না সব সময়। এমনি এক বর্ষার সকালে চিঠি পেলাম। বড়দি মানে তোদের দিদুন ডেকে পাঠিয়েছেন পিসিমার শরীর খারাপ বলে। পড়ি বড়ি করে অফিসে ছুটি নিয়েই বেরিয়ে পড়লাম। কিন্তু হাওড়া থেকে মেমারি আসতে সন্ধ্যা হয়ে গেল। জামালপুরে এসে পৌঁছবার আগেই ঝমঝম করে বৃষ্টি নামল। আমি তো প্রমাদ গুনলাম, খেয়াঘাটে কেউ নেই, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি একদম একা। একটু ঘাবড়ে গেলাম। একটা গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম। ভাবছি এখনও অনেকটা রাস্তা যেতে হবে, আর নৌকা না পেলে বাঁধের পাশ দিয়ে শ্মশানের উপর দিয়েই যেতে হবে। এমনিতে আমি খুবই ডাকাবুকো, ভূত বা অশরীরী আত্মা এসবে ভয় খাই না, কিন্তু রাত বিরেতে একা যাওয়াটাও একটু বিপদের, যদিও সাথে কোনো দামি জিনিস নেই। ব্যাগে পিসিমার পছন্দের একটু সন্দেশ আর পকেটে আছে কিছু টাকা। 7-5 ভাবতে ভাবতে বৃষ্টিটা ছেড়ে এলো। আমি তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। ব্যাগ থেকে টর্চটা বের করে বাঁধ বরাবর হাঁটতে লাগলাম। এমনিতে এই রাস্তা আমার তো চেনা, কিন্তু সেদিন যেন কেমন হঠাৎ করেই একটা গা ছমছমে ভাব লাগলো। একটা রাত চড়া পাখি ট্যাঁ ট্যাঁ করে দূরে ডেকে উঠল। বোধহয় অমাবস্যা ছিল, আরও অন্ধকার চারিদিকে। আমি হনহন করে হাঁটতে লাগলাম। প্রায় মিনিট 15 হাঁটার পরে হঠাৎ দেখি আমার পাশেই একটা ছাগল ম্যাঁ ম্যাঁ করে ডেকে উঠল। আন্দাজে ভাবলাম, রাত তো প্রায় 9টা, এত রাতে নদীর ধারে ছাগল? নির্ঘাত চড়তে এসে বৃষ্টিতে আটকে পড়েছি। আমি কিছু না বলে হাঁটতে গিয়ে হঠাৎ ভাবলাম, আচ্ছা, নদীর বালিতে ছাগল চড়তে আসবে কেন? তারপর যে তাকিয়েছি, দেখি একটা নয়, অনেকগুলো ছাগল দুটো পা তুলে আমার সঙ্গে এগিয়ে চলেছে আর ম্যাঁ ম্যাঁ করে চিৎকার করছে। আমি একটু থমকে গেলাম, কিন্তু সাহসটা হারালাম না।
হাঁটতে লাগলাম বালির ওপর দিকে। কিন্তু এবার কিছুটা এগিয়েই দেখি একটা সাদা গরু আর একটা গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবারে সত্যি ভয় পেয়ে গেলাম। বালিতে গরুর মাংস খাওয়া, এটা তো অভাবনীয় ব্যাপার। গরুটা হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে তার লম্বা জিভটা বার করে আর একটা যে গরুকে খাচ্ছিল সে গরুটাকে তার লম্বা জিভ বের করে আষ্টে পিষ্টে জড়িয়ে আমার সঙ্গে চলতে শুরু করে দিল। আমি কিন্তু থেমে পড়িনি। জানতাম অশরীরী আত্মাকে এগোতে দিলে চলবে না। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ খেয়াল পড়ল একটা সাদা কাপড় উড়তে উড়তে আমার আগে আগে চলেছে। মনে মনে তখন খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু তা সত্ত্বেও টর্চটাকে শক্ত করে ধরে মনে মনে মা দুর্গাকে ডেকে এগুতে লাগলাম। জানি ভয় পেয়ে থেমে গেলেই আমার আর নিস্তার নেই। ভাবতে ভাবতে শ্মশানের কাছে আসতেই দেখি বাম দিকে বিরাট একটা শাল গাছ। এখানে তো শাল গাছ কোনোদিন ছিল না। তার মানে আমায় সে আত্মা এখনো পিছু ছাড়েনি। আমার এবার মনে সাহস হারাতে থাকলো। পাগলের মতো দৌড়তে লাগলাম। যে করেই হোক আমায় গ্রামে পৌঁছতেই হবে, না হলে আজ আমায় ছাড়বে না এরা। গ্রামের মুখেতেই একটা আম গাছ ছিল। দৌড়াতে দৌড়াতে সেখানে আসতেই দেখি একটা সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি আম গাছের ডালে বসে পা দোলাচ্ছে আর বলছে, সন্দেশ না দিয়ে কোথায় যাবে? আমার মনে পড়ল পিসিমার জন্য ব্যাগে সন্দেশ আছে। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লাম। পায়ে আমার একটু শক্তি নেই, আর সেই ছায়ামূর্তি বারবার একই কথা বলেই চলেছে। হঠাৎ দেখি মাঝের পাড়ার দিনু কাকা গান গাইতে গাইতে ছিপ নিয়ে নদী থেকে উঠে আসছে। দিনু কাকার মাছ ধরার নেশা খুব জানি। আমি চিৎকার করে বলে উঠলাম, দিনু কাকা, আমায় বাঁচাও। দিনু কাকা কে বলেই বললেন, ও সদানন্দ, তা এত রাতে তুমি আসার কথা ছিল বুঝি? তারপর দেখি সেই ছায়ামূর্তিকে দেখেই বললেন, যা, যত সব ঘাটের মরা। তার দাবড়ানিতে ছায়ামূর্তিটাও অদৃশ্য হয়ে গেল। আমি তো অবাক। আমায় কিছু বলতে না দিয়েই তিনি বললেন, বুঝলে, রাতে বিরেতে কত কি হয়। তা তুমি তো বাড়ি যাবে, চলো এগিয়ে দিয়ে আসি তেমাথা অবধি। রাস্তায় আস্তে আস্তে দিনু কাকা অনেক কিছুই বললেন। আমি বললাম, কাকা, আজ আপনি না থাকলে বোধহয় মারাই যেতাম। বলতে বলতে তেমাথার মোড়ে আসতেই বললেন, যা, দিদির বাড়ি চলে যাও, আমি একটু নদীর দিকে যাব আবার। দিনু কাকা যখন আমার দিকে ফিরলেন তখন দেখলাম দিনু কাকার মুখ ভর্তি কাঁচা রক্ত লেগে রয়েছে। কিন্তু আমি কিছু বলে উঠবার আগেই দিনু কাকা আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। আমি আর কিছু ভাবনা চিন্তা না করে সোজা জোরে জোরে দৌড়ে দিদির বাড়িতে পৌঁছে গেলাম। দিদির বাড়িতে পৌঁছাতেই দিদি বললেন, কি রে, এত রাত হলো? আমরা ভাবলাম আসবি না আজ। আমি এক এক করে সব কথা বলতে ওরা তো কেমন হয়ে গেল। বড়দির শাশুড়ি মা একটু আগুন জেলে বললেন তাপ নিতে আর একটা লোহা ছুঁতে। আমি বললাম, কেন? বড়দি বললেন,
কি দিনু কাকা বলছিস? দিনু কাকা আজই মারা গেছেন সকালে, বিকালে সবাই তাকে নদীতে দাহ করে এলো। আমি তো শুনে হতভম্ব। এতটা রাস্তা একজন অশরীরের সাথে গল্প করতে করতে এলাম, আবার সে তো আমায় বাঁচালো। এতটা পর্যন্ত বলে মামা দাদু থামলেন। আমরা ভাই বোনেরা চুপ করে শুনছিলাম। সত্যি আমাদের গায়েও যেন কাঁটা দিয়ে উঠল দাদুর জীবনের ওই ভয়ঙ্কর রাতের কথা শুনে।